বাবা, কি চকমারি! শুটিং করা যে এত হ্যাপা জানতাম না তো। ঠিক বলেছ, তবে আমি ভাবছিলাম অন্য জিনিস। কি রে ছোট? এই সিনেমার গল্পটা নিয়ে ভাবছিলাম। সত্যিই কি মৃত্যুর পর কেউ ফিরে আসে? আসে রে আসে। ভূতে নাই বা বিশ্বাস করিস, কিন্তু আত্মাকে তো অস্বীকার করতে পারবি না। শুনেছি মনের কোনো বাসনা পূরণ না হলে ঠিক নাকি সেটা মেটাতে আসে। চুপ করো দিদি ভাই, আমার কেমন যেন লাগছে। বলো না তো এইসব কথা। থাক থাক, খুব হয়েছে। সন্ধে নেমে এলো, যা ফ্রেশ হয়ে নে। আমিও যাই, সন্ধে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো তো। কে? কি হলো? মনে হলো এক্ষুনি কেউ যেন এখানে ছিল, কিন্তু কেউ তো নেই। বৌমা, আমি এসেছি। আমার জিনিসগুলো আমি নিতে এসেছি, আমাকে দেবে না? মা, এ কি করে হয়? আপনি আপনি তো কোন জিনিস? আমি কিছু জানি না, আমি কিছু নিইনি। আপনি চলে যান এখান থেকে। চলে তো আমি যাবই, তবে যা বললাম তা যেন খেয়াল থাকে। কি ভাবছো কাউকে ডাকবে কি না? ডাকতে পারো, তবে সবাই মিলে আমার জিনিসগুলো তোমার ঘর থেকে খুঁজে বের করবে। না না, আমি এখন গেলাম, কাল আবার আসবো। কাল এসে নিয়ে যাব। তৈরি রেখো সব কিছু। মা, মা কোথায়? গুড মর্নিং। কখন এলে? এইমাত্র এলাম। তা তোমাদের কালকে শুটিং কেমন হলো? খুব ভালো। এখানে সবকিছুই এত সুন্দর করে আছে যে কি বলবো, যেন আমার সিনেমাটা এখানে করা হবে বলে সব সেভাবেই রাখা হয়েছে। শুধু তোর সিনেমার ভূতটাই যা এখানে নেই, কি বলিস? ও তোমাদের বুঝি ভূতের সিনেমা? হ্যাঁ দাদা, ভূতের সিনেমা, রাত 12টা। বাহ, বেশ খাসা নাম হয়েছে। তা দেখো বাবা, ভূতের সিনেমা বানিয়ে ভূতটাকে আবার আমাদের বাড়িতে ছেড়ে যেও না যেন। ও হ্যাঁ দাদা, আপনাদের বাড়িতে আচ্ছা পুরনো দিনের কোনো বাক্স টাক্স আছে, সিন্দুক টাইপের, কিন্তু অত বড় নয়? ইস, আর কয়দিন আগে বললেই পেতে। মায়ের একটা গয়নার বাক্স ছিল, কিন্তু সে তো নায়েব মশাইকে দিয়ে দিয়েছি। আসলে ওটাই মেইন ছিল, ওই বাক্সটাই হারিয়ে যাবে এই বাড়িতে। উফ, তোমরা এই সকাল থেকে কি সব ভূত টুত শুরু করলে? ছোট, তুই আবার শুরু করলি? বলছি তো, ভূত বলে কিছু হয় না, সবটাই চোখের ভুল। জানি না বাপু, আমার এসব একদম ভালো লাগে না। কি হয়েছে রে তোর ছোট? সকাল থেকে কি এমন চিন্তা করছিস বলতো? না না, তেমন কিছু না। আসলে সবসময় এই বাড়ি ভর্তি লোকজন আর আমার ভালো লাগছে না। ছি ছোট, বাড়িতে লোক থাকা ভালো। তাছাড়া তুই তো সব থেকে উৎসাহী ছিলি শুটিং এর ব্যাপারে। কি হলো আবার তোর? কিছু না, আমি আসছি। কিন্তু নিয়ম অনুযায়ী ওনারই তো রাজা হওয়া উচিত, উনিই তো আপনার দাদা। এ নিয়ম আমি মানি না। ছোট থেকে আজ পর্যন্ত সমস্ত পরীক্ষায় আমি ওর থেকে ভালো ফল করেছি। ন্যায়শাস্ত্র, বেদশাস্ত্র, অস্ত্র শিক্ষা সবেতেই আমি ওর থেকে শ্রেষ্ঠ। ও তো ঠিকভাবে তরবারি চালাতে পারে না, আর ও হবে রাজা। না না না, আমি হব রাজা, যে কোনো প্রকারেই হোক। ওকে এই রাজ্য ছাড়া করতেই হবে। বলুন যুবরাজ, হঠাৎ আমার ঘরে কি মনে করে? খুব জরুরি দরকার নাকি? আমাকে ডেকে পাঠালে তো আমিই চলে যেতে পারতাম। হ্যাঁ সেনাপতি, খুবই জরুরি দরকার। বলুন যুবরাজ অধীন্দ্রনাথ, আমি আপনার জন্য কি করতে পারি? আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, সেনাপতি হিসেবে আপনি কেমন রাজা প্রত্যাশা করেন? মানে আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। আপনি তো সেনাপতি, যুদ্ধের কৌশল ঠিক করেন, সৈন্যবাহিনীকে পরিচালনা করেন, কিন্তু আপনি যার সেনাপতি
সেই রাজা যদি একজন কাপুরুষ হয়, যুদ্ধ করতে ভয় পায়, তাহলে কি আপনি সেই রাজার সেনাবাহিনীকে পরিচালনের কাজে উৎসাহ পাবেন? না, কখনোই না। আমি একজন বীর যোদ্ধা, যুদ্ধ করতেই আমি ভালোবাসি। এমন কাপুরুষ রাজার সেনাপতি থাকার চেয়ে রাস্তায় ভিক্ষা করাও শ্রেয়। তাহলে কাল রাজপ্রাসাদে যে অনুষ্ঠান হচ্ছে সেটা কি হতে দেওয়া যায়? ওই সুরেন্দ্রনাথকে কি রাজা হিসেবে আপনি মেনে নিতে পারছেন? ওর থেকে আমি সব দিক থেকে শ্রেষ্ঠ। আমাকে বাদ দিয়ে ওকে রাজা হতে দেওয়া কি উচিত? তাতে আমার প্রতি অবিচার করা হচ্ছে, আপনার প্রতি অবিচার করছে, আপনার রাজ্যের প্রতি অবিচার হচ্ছে। এটা কি আপনি মেনে নিতে পারছেন সেনাপতি? না না, এই অন্যায় হতে দেওয়া যায় না। আমার মতে আপনারই রাজা হওয়া উচিত, কিন্তু তা কিভাবে সম্ভব? মহারাজ যে ঘোষণা করে দিয়েছেন। পিতা ধীরেন্দ্রনাথ যখন ঘোষণা করে দিয়েছেন আর প্রধানমন্ত্রী যখন অনুষ্ঠানের আয়োজন করতে শুরু করে দিয়েছেন, তখন এই মুহূর্তে কিচ্ছু করা যাবে না। অবশ্য পিতার শারীরিক অবস্থা ভালো নয়, যে কোনো দিন তার মৃত্যু ঘটতে পারে। তার মৃত্যুর পর ওই সুরেন্দ্রনাথকে রাজ্য ছাড়া করতে হবে। পিতার মৃত্যু যতদিন না হচ্ছে ততদিন আমাদের চুপ থাকতে হবে। কিন্তু আপনাকে সাহায্য করে আমার কি লাভ হবে যুবরাজ অধীন্দ্রনাথ? আপনি যদি আমাকে রাজা হতে সাহায্য করেন তাহলে আপনি সেনাপতি তো থাকবেনই, তার সঙ্গে আমি আপনাকে প্রধানমন্ত্রীর পদটাও দেব। বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যুবরাজ, আমি আপনাকে সাহায্য করতে প্রস্তুত। শোনো শোনো শোনো, কাল সকালবেলা যুবরাজ সুরেন্দ্রনাথের রাজ্যাভিষেক হবে। এই উপলক্ষে রাজ্যের সকল প্রজাকে রাজপ্রাসাদে আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। শোনো শোনো শোনো, কাল সকালবেলা যুবরাজ সুরেন্দ্রনাথের রাজ্যাভিষেক হবে। এবার আমি মহারাজ ধীরেন্দ্রনাথকে অনুরোধ করব, তিনি যুবরাজকে রাজমুকুট পরিয়ে তার অভিষেক করুন। হ্যাঁ মহামন্ত্রী, এসো সুরেন্দ্রনাথ, রাজ সিংহাসনে আসন গ্রহণ করো। হ্যাঁ পিতা। জয় রাজা সুরেন্দ্রনাথের জয়, জয় রাজা ধীরেন্দ্রনাথের জয়, জয় রাজা সুরেন্দ্রনাথের জয়। আর তারপর তুমি রাজা হয়ে গেলে? হ্যাঁ রে মা, কিন্তু আমার পিতা রাজা ধীরেন্দ্রনাথ যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি রাজ্যের শাসনভার বহন করেছেন। তার মৃত্যুর পর আমি কিছুদিন রাজ্য শাসন করেছিলাম, তারপর তো আমাকে এই জঙ্গলে চলে আসতে হলো। এ কি, তোমরা এখন এখানে? কার অনুমতি নিয়ে তোমরা এখানে এসেছো? অনুমতির কি আছে? আমার কোথাও যেতে কার অনুমতির প্রয়োজন পড়বে? অধীন্দ্রনাথ, তুমি ভুলে যাচ্ছ তুমি এই রাজ্যের মহারাজের সামনে দাঁড়িয়ে কথা বলছো। মহারাজ? কে মহারাজ? তুমি সুরেন্দ্রনাথ? তুমি মহারাজ ছিলে, এখন আর নও। এখন থেকে আমি অধীন্দ্রনাথ, এই রাজ্যের রাজা। অধীন্দ্রনাথ, তোমার সাহস তো কম নয়। সেনাপতি, এখনই একে কারাগারে বন্দী করো। একি তোমরা তোমরা হাসছো কেন? হাসবো না? আমাদের সামনে আমাদের মহারাজকে বন্দী করার নির্দেশ দিচ্ছেন? তার মানে তোমরা সবাই মিলেই চক্রান্ত করেছো? হ্যাঁ হ্যাঁ, চক্রান্ত করেছি। চক্রান্ত? এই, বন্দী কর ওকে, ধরে নিয়ে গিয়ে কারাগারে আটকে রাখ।